সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো ত্রিপুরার নির্বাচনে একাল এবং সেকাল। আপনারা জানেন আগামীকাল ভারতের 17তম লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট শুরু হতে যাচ্ছে এবং আমাদের রাজ্যের পশ্চিম আসনে আগামীকাল এই ভোট পর্ব শুরু হবে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুরু হবে এবং পরবর্তী সময় পূর্ব আসনে 18 তারিখ পূর্ব আসনে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের প্যানেলিস্ট বিশ্বজিৎ চক্রবর্তী, সমাজ সচেতন নাগরিক। রয়েছেন আমাদের সাথে আজকে গেস্ট প্যানেলিস্ট প্রসেনজিৎ বিশ্বাস, উনি অবসরপ্রাপ্ত প্রাপ্ত আইএফএস অফিসার, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস উনি বিলং করতেন। আমরা আলোচনার শুরুতে যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা আমি একটু বলার চেষ্টা করব যে ত্রিপুরা রাজ্যে কিন্তু যখন 1972 সালে প্রথম বিধানসভা নির্বাচন শুরু হয়, এর আগে কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু বিধান পরিষদ ছিল এবং সেখানে 30টার মতো সিট ছিল এবং এখানে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ছিল এবং এই যে বিধান পরিষদ যেটা হতো সেটা কিন্তু এখন আর যে আমাদের টিপিএসসি যে বিল্ডিংটা আছে এইখানটার মধ্যেই এই বিধান পরিষদ হতো এবং সেটা 1949 সালে ভারত ভুক্তির পর তৎকালীন মহারাজার সাথে ত্রিপুরার তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন, ওনার একটা চুক্তিপত্র হয় এবং সেই চুক্তিপত্র অনুসারে কিন্তু এই যে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরিজে অন্তর্ভুক্তি হয় এবং 1963 সালের মে মাসে ইউনিয়ন টেরিটরিজে ত্রিপুরা যে অ্যাসেম্বলি বিধান পরিষদের বিষয়টা সেটা পাস হয় এবং আমরা দেখেছি যে ত্রিপুরা টেরিটোরিয়াল যে কাউন্সিলের যে পাওয়ার ছিল সেটা কিন্তু 1957 সাল থেকেই শুরু হয়েছিল এবং 30শে ডিসেম্বর 1971 সালে 7 সদস্য বিশিষ্ট বিধানসভা প্রস্তাব করা হয় এবং এটার এফেক্ট দেওয়া হয় 21/1/1972 সালে এবং এখানে 60 জন থাকবেন এবং প্রথম ইলেকশন হয় 1972 সালে, আমি সেটা বললাম। এবং এখন যে বিষয়টা রয়েছে যে সেই বিধান পরিষদের 30 আসন, 30 সদস্য বিশিষ্ট সদস্য পদ, সেখান থেকে যে নির্বাচন, আজকের দিনে যে ইভিএম এর নির্বাচন, আজকে ঠিক 2019-এ দাঁড়িয়ে যে ইভিএম এর নির্বাচন এবং আমরা দেখেছি এ রাজ্যে লাস্ট যে 1 বছর আগে যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশন 2018 ইলেকশন এবং সেটা 12তম অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, 12th অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে এবং তার ঠিক 1 মাস বা 2 মাস পরে লোকসভা ইলেকশনটা হচ্ছে। এই যে ত্রিপুরা রাজ্যের আজকে যে বিষয়টা আলোচনা, যে উদ্দেশ্যটা আমাদের, সেই বিধান পরিষদের নির্বাচনের যে অংশগ্রহণ বা নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনের উদ্দেশ্য, মানুষের ভোটদানের যে উৎসাহ, ভোটদানের মতদানের যে অধিকার এবং আজকে 2019-এ দাঁড়িয়ে সেই জিনিসটা কতটুকু ডেভেলপ করেছে, আমাদের রাজ্যে ভোটটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে। ভোটটা আমরা বলি অনেক সময় যে ত্রিপুরা রাজ্যে ভোটটা একটা উৎসবের মেজাজে ভোট হয় বা আমরা আহ্বানও রাখছি, নির্বাচন দপ্তর এবার আহ্বান রাখছে যে সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব। আমরা দেখছি বিভিন্ন গাড়ির পেছনে নির্বাচন দপ্তরের লেখা আছে যে বিগেস্ট ফেস্টিভ্যাল অব দ্য ত্রিপুরা, ভোট উৎসব চলছে এবং আবেদন জানাচ্ছে। বিকালবেলা দেখেছি মাইক নিয়ে আবেদন করা হচ্ছে যে সবাইকে ভোট দিতে বলছেন, যার ভোটাধিকার প্রয়োগ করুন। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো ভোটদান উৎসব, মতদান উৎসব এবং আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিন, তবু আপনার ভোটটা কাস্ট হোক, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে হতে পারে। এই যে পরিবর্তন, সেই বিধান পরিষদের থেকে এই যে আজকের লোকসভা বা এই ত্রিপুরার যে বিধানসভা ইলেকশন বা আজকের লোকসভা ইলেকশনের সামনে দাঁড়িয়ে মানুষের এই যে প্রক্রিয়ার যে পরিবর্তন, এই যে ভোট প্রক্রিয়া, যেটা আগে আপনার ব্যালটে ছিল, এখন আমরা ইভিএম এ দিচ্ছি, এখন ভিভিপ্যাট চালু হচ্ছে, আরো নতুন নতুন হয়তো বা টেকনোলজি আসবে যেগুলি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অলরেডি ভারতের নির্বাচন কমিশন প্রপোজ করে রেখেছে যে কি কি পদ্ধতিতে আরো সাইন্টিফিক ওয়েতে নির্বাচনটা করা যায়। মানুষের যে মতামত, কারণ নির্বাচন নিয়ে আমরা যখন দেখেছি ব্যালট হতো বা ইভিএম নিয়ে এখন কিন্তু অনেকখানি প্রশ্ন অনেক জায়গায় উঠছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে। কিছুদিন আগে আমরা দেখেছি 21টি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই ভিভিপ্যাটের যেটা রয়েছে একটি বিধানসভা কেন্দ্রে অন্তত 5টি বুথের ভিভিপ্যাট কিন্তু কাউন্টিং করতে হবে। তো সেই জায়গায় আজকের আলোচনার শুরুতে যে এই যে ডেভেলপমেন্ট, নির্বাচন প্রক্রিয়ার সাথে সাথে মানুষের কি ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ কি ভাবে, তার ভোটটাকে কত গুরুত্ব দেয়, মানুষ তার ভোটটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায়, যখন একটা শাসন ব্যবস্থায় তার অংশগ্রহণটাকে কিভাবে নেয়, এই ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা। কোনো রাজনৈতিক আলোচনা আজকে আমরা করব না, কারণ কোড অফ কন্ডাক্ট চলছে, এখন
সরব প্রচারের দিন শেষ, আগামীকাল নির্বাচন। সুতরাং জাস্ট শুধু নির্বাচনের প্রক্রিয়া, যে পদ্ধতি, মানুষের ভোটদানের যে গুরুত্ব, তাৎপর্য এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা প্রয়োজনে নির্বাচনের যে প্রক্রিয়া সেটাকে আরও কত উন্নত বা সাইন্টিফিক করা যায়, প্রয়োজন এটাও আলোচনা করা যায়। তো আমি প্রথমে বিশ্বজিৎদার থেকে শুরু করব। বিশ্বজিৎদা, বিধান পরিষদের থেকে আজকে বিধানসভা বা লোকসভা নির্বাচন, এই যে একটা বিশাল পরিবর্তন ত্রিপুরা নির্বাচনের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে যেটা আমরা শিরোনাম দিয়েছি একাল আর সেকাল, আপনি কি মনে করেন যে ত্রিপুরার এই আজকের দিনে 2019-এর ঠিক 10 তারিখ দাঁড়িয়ে, এপ্রিল মাসে, যে ত্রিপুরার মানুষের যারা মতদাতা রয়েছেন তাদের মানে মতাদর্শ, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করা বা মতদান করার ক্ষেত্রে গোটা মানে ভারতবর্ষের ক্ষেত্রে একটা অনন্য দৃষ্টি রাখছে? আমাদের রাজ্যে বরাবরই এখানে হাই পার্সেন্টেজ অফ টার্ন আউটের জন্য আমরা খুবই সবার কাছে পরিচিত। ত্রিপুরা অ্যাসেম্বলিতে তো আমাদের 90-র উপরে, 93-4% অবধি হয়। পার্লিয়ামেন্ট ইলেকশনও নিয়ারলি 80%-এর কাছাকাছি টার্ন আউট হয়। তো ত্রিপুরা তো সত্যি এক্সাম্পল অন্য যে কোনো স্টেটের কাছে এবং কান্ট্রির কাছে, যে কনসাস জনগণ এখানে। তো সত্যি কথা বলতে কি, ওই যে আমরা যে 2076 থেকে আমার মনে আছে ইলেকশনের পার্টটা, 76 থেকে, আমি তখন খুব ছোট ছিলাম, 10 বছর ছিল আমার বয়স তখন যে ইলেকশনটা আমরা দেখতাম 76-এর পরবর্তী সময়ে, তখন একটা উৎসবের একটা ব্যাপার ছিল, সবাই বেশ সেজে গুজে যেত। এখনও ট্রাইবেল এরিয়াতে দেখা যায় কিছুটা। আমি যখন ট্রাইবেল এরিয়াতে আগে যখন ইলেকশনে করতাম তখন আমি দেখেছি ট্রাইবেল এরিয়াতে একটা উৎসবের মেজাজ আছে, কিন্তু তখন এটা বোঝা যায় না যে কোন পার্টি, যেটা ডিজায়ারেবলও না বেসিক্যালি। আমার খুব ভালো লাগতো এটা। আস্তে আস্তে এটা বলতে পারেন এই কারে জিনিসটা, ওই উৎসবটা আমেজটা একটু কমে আসছে। এখানে রাজনৈতিক শিষ্টাচারেরও একটু ব্যাপারটা একটু ইয়ের দিকে যাচ্ছে আর কি, যেটা বলা যেতে পারে, মানে ডাউনগ্রেড, রাজনৈতিক শিষ্টাচারও অনেকটাই কমে আসছে। তো ওইটা সঙ্গে সঙ্গে এটাতে অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো, ওনাদের প্রায়োরিটিগুলো, পলিটিক্যাল পার্টিতে যারা যোগদান আছে, এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার সাথে সাথে এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আসছে। এটা উৎসবটা তো স্বাভাবিকভাবেই কমে আসছে বেসিক্যালি এখন যত দিন যাচ্ছে। তবে এটা ঠিক যে আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে আমরা যখন থেকে আমরা অ্যাডপ্ট করেছি, হ্যাঁ, কনস্টিটিউশন অ্যাডপ্ট করার মাধ্যমেই তো আমরা যে আমাদের যে দেশকে আমরা একটা মানে জনগণের দেশ, গণতান্ত্রিক দেশ হিসেবে, ইন্ডিয়ান রিপাবলিক, এটা রিপাবলিক মানে পাবলিকের দেশ। এটা তো পাবলিকের তো সত্যিই তো উৎসবের দিন। এটা পাবলিক তো পাওয়ার এক্সারসাইজ করছে না, পাবলিক নিজের রিপ্রেজেন্টেটিভ ডিসাইড করছে, পাবলিক নিজের রিপ্রেজেন্টেটিভ ডিসাইড করে ওকে ক্ষমতা দিচ্ছে যে না তুমি এখন দেশ চালাও। আমাদের এত এখন তো অনেক বেড়ে গেছে আমাদের টোটাল যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, টোটাল বাজেটের প্রভিশনগুলো। তো ত্রিপুরার ক্ষেত্রেও বেড়েছে, সেন্ট্রাল ক্ষেত্রেও বেড়েছে সেমভাবে। এত টাকা, এই টাকার প্রপার ইউটিলাইজেশনের জন্য আমরা লোক ঠিক করে দিচ্ছি, তুমি আমাদের হয়ে তুমি, এটা কত বড় দায়িত্ব সত্যি কথা বলতে কি। সেই সেন্সে বলতে গেলে মানে আমরা স্বাভাবিকভাবে এক্সপেকটেশন থাকবে ক্যাপাবেল লোকরা যাতে বসে, হ্যাঁ, ক্যাপাবেল লোকদের যাতে সিলেকশন হয়। তো এর থেকে বড় উৎসব আর কি হতে পারে সত্যি কথা বলতে কি? ইলেকশনের থেকে বড় উৎসব কিছু হতে পারে না। কারণ আমাদের পুরো দেশ পরিচালনাগত পুরো ডিসিশনটা হচ্ছে আমাদের ইলেকশনের মাধ্যমে। এবং এটার জন্য আমাদের আন্না হাজারে খুব সুন্দর আমাদের যে দিল্লিতে এই সময় বলতেন যে এটা হচ্ছে কি জনগণই তো এটার মালিক। তো এখন পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অনেক সময় এটার মালিক হয়ে থাকাতে অনেক সময় প্রবলেম হয় এটা নিয়ে। তো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যারা পাবলিকের কথা শুনবে, এক্সপেক্ট করা যায় যেসব পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট করবে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। এটা তো জনগণই মালিক। এটা এই মালিকের কাছে আমরা মাঝে মাঝে টিভিতে দেখলে ভালোই লাগে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভরা গিয়ে মাথা একটু নিচু করে কেউ প্রণাম করছেন, এগুলো দেখতে ভালোই লাগে, মানে সত্যি কথা বলতে কি। তো এই উৎসবটা সত্যি করে রাজনৈতিক শিষ্টাচার এবং উৎসবটাই আমাদের টোটাল পুরো আমাদের যে দেশীয় যে সংস্কৃতি, এটার কিন্তু একটা পরিচায়ক। এটা যে আমরা কোথায় চলেছি, কিভাবে চলেছি, যে এটা সম্পর্কিত আমাদের এখন তো হচ্ছে 17th লোকসভা ইলেকশন হচ্ছে। তো 17th লোকসভা এটা শুরু হয়েছিল তো 1951 থেকে।
51, 52 থেকে শুরু হয়ে এটা এখন চলছে 70th লোকসভা। তো এগুলোতে আমাদের টোটাল আমরা যদি দেখি যে আস্তে আস্তে করে ভোটার টার্ন আউটটা আমাদের প্রথম ছিল 17 crore মাত্র, এখন নিয়ারলি 90 crore-এর কাছাকাছি এখন আমাদের ভোটার আছে, ইলেকটোরেট যেটা বলে। তো এটার থেকে পার্সেন্টেজ অফ ভোট যে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিকে তো আমাদের পুরোটাই একটা ইয়ে ছিল, পার্সেন্টেজ অফ ভোটার অনেক বেশি পেয়ে আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ইলেকশন করার সুযোগ ছিল। আস্তে আস্তে করে এটা পার্সেন্টেজটাও কমে আসছে জিনিসটা। তো ওই পাবলিকের যে রিপ্রেজেন্টেশন ওইটার মিনিংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের। প্রথম তো অ্যাকচুয়ালি তো একটা দলই ছিল, কংগ্রেসই ছিল, যার ফলে স্বাভাবিকভাবে ভোটার টার্ন আউট ওরা প্রথম ইলেকশনে যেমন 45% পেয়েছে, তারপরে এখানে দেখা যাচ্ছে 48% পেয়েছে, এরকমভাবে ভোট পেয়েছে। তো এটা 1980 অবধি 84 অবধি এটা প্রায় নিয়ারলি 40-র উপরে ছিল বরাবরই। তারপর থেকে আস্তে আস্তে করে আমাদের পুরো যে আমাদের টোটাল দেশ শাসনের সিস্টেমটা আস্তে আস্তে করে এক দল থেকে আদার পার্টিগুলো এগিয়ে আসছে। তারপরে এটাতে এখন ছোট ছোট আঞ্চলিক দলও এখানে এগিয়ে আসছে। তো এই জায়গাতে সত্যি কথা বলতে কি আপনার 96 অনওয়ার্ডস বলা যায় যে আমাদের এখানে যে আগে দু দলের থেকে আস্তে আস্তে করে এখানে আমাদের আঞ্চলিক দল, প্রথম তো ছিল এক দল, তারপরে এগিয়ে এলো আমাদের এখানে কংগ্রেস ছিল শুধু, তারপরে এখানে আমাদের বিজেপি এলো আস্তে করে। মোরলেস 89 থেকে বিজেপি বেসিক্যালি শুরু করেছে ওদের ইয়েটা। তারপরে গিয়ে আঞ্চলিক দল, তখন থেকেই সাইমultaneously আঞ্চলিক দলও উঠে এসছে এটাতে। তো সব রকমেরই অ্যাকচুয়ালি হচ্ছে কি, আলটিমেটলি হচ্ছে কি গুড রিপ্রেজেন্টেশন। আমরা ভালো রিপ্রেজেন্টেটিভ আমরা পাঠাতে পারলে ভালো কাজ হবে এনশিওর করা, যেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের, আমি যেটা মনে করি এটা দেশ শাসনটা যাতে একটু শক্ত হাতে থাকে, এমন লোকের হাতে থাকে যারা ডিসিশন নিতে পারে ফটাফট করে। হ্যাঁ, এইভাবে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এটা উৎসবের সাথে সাথে এটা বিরাট বড় জনসাধারণের একটা দায়িত্ব এটা, যে আমি আমার রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করব কে হতে পারে। যে আমাদের ধরুন আমাদের ত্রিপুরা পার্সপেক্টিভে একটা চিন্তা করার ব্যাপার আছে এখানে, যারা জনগণ আছে ওনারা চিন্তা করবেন যে কাকে ভোট দিলে পরে আমার সবচেয়ে সুবিধা হতে পারে, লাভ হতে পারে আমাদের। তার উপর এখানে সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আছে যেটা কয়েকটা দিন আগে আমার দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি তো আমাদের দেশের সার্বভৌমত্ব এবং দেশের আমাদের যে ইয়েটা আছে, ইন্ডিয়ান কান্ট্রির প্রতি আমাদের কমিটমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে। তো আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এটা ইলেকশনের, জানি না এটা বলাটা ঠিক হবে কি না, এই যে কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই এরকম একটা দাবিও উঠে এসেছে। যে এগুলো একটু মনে হয়েছে একটু, এটা তো আমরা তো দেশকে যদি ভালো না বাঁচতে পারি তাহলে এই দেশের হয়ে আমি ইলেকশনে বা কেন যাব? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জানি না এটা ঠিক কিনা বলুন আপনারা। হ্যাঁ, যে এই জিনিসগুলো একটু মানে সত্যি কথা বলতে কি দেশের ভালোবাসা, দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ইলেকশনে দাঁড়ানোটাই ঠিক না। কারণ আমি মনে করি দেশের প্রতি কমিটমেন্ট না থাকে, এটা একটা কমিটমেন্ট, আমি প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই বলবো এটা একটা কমিটমেন্ট ছাড়া, কারণ পাবলিক, সাধারণ পাবলিক, ইমোশনাল পাবলিক, আমরা বরাবরই দেখে এসেছি ইমোশনে ওনারা বলতে, আমাদের দেশ বরাবর একটু বিভিন্ন ধরনের ইমোশনাল হয়ে থাকে এখানে। কিন্তু এই ইমোশনালটাকে মানে পলিটিক্যাল পার্টি এনকেজ করার বদলে ওরা কিভাবে সার্ভিস প্রোভাইড করবে এটা দেখা উচিত বলে মনে করি। এবং এই কমিটমেন্ট ছাড়া মানে ইলেকশনে যাওয়াটা আমি মনে হয় এটা ঠিক না আর কি। এটা এই ধরনের কমিটমেন্টগুলো খুব দরকার। কারণ হচ্ছে কি দেখুন, কিছুদিন আগে আমাদের এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের যে টোটাল যে বাজেটারি প্রভিশন আছে এগুলো প্রপার ইমপ্লিমেন্টেশন কে করছে, জনগণের কিন্তু এগুলো দেখার ব্যাপার যে কে প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে পারছে এই জায়গাগুলো। আমরা যেমন এতে 2086-এ আমাদের একজন মানে প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে আমরা 1 টাকা খরচ করলে 85 পয়সা 15 পয়সা মাত্র জনগণের হাতে যায়। মানে এই যে জিনিসটা এটা যদি আমরা দেখুন, এটা বলেছে তখন অলরেডি স্বাধীনতার 40 বছর পরে কিন্তু এটা বলছে। তো তাহলে মানে এটা কিন্তু একটা বিরাট বড় কমিটমেন্টের ব্যাপার। কোশ্চেন রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা যখন হয়, স্বাভাবিক এটা রাজনৈতিক সবাই খারাপ না, অনেকেই খুব ভালো ভালো রাজনৈতিক নেতা আছেন, কিন্তু এখানে অনেক ভালো ভালো রাজনৈতিক নেতাও আছে। কিন্তু হচ্ছে কি দেশের এই যে বললাম যে কমিটমেন্ট, যে পাবলিকের কাছে লিমিটেড স্কোপ চলে আসছে এখন, পাবলিক সেরকমভাবে ক্যান্ডিডেটও দিতে পারছে না। কিন্তু পাবলিকের এই ব্যাপারে একটু কনসাস হওয়ার দরকার আছে, ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারেও, যারা সৎ,
যাদের মানে পাবলিকের জন্য কাজ করার মানসিকতা আছে, এই ধরনের ক্যান্ডিডেটকে সিলেক্ট করা দরকার। আদারওয়াইজ কী হবে, ওই 1 টাকা খরচ করলে 15 পয়সা, এইগুলোর এক্সপেন্ডিচার। যাই হোক, পরবর্তী সময়ে তো আমাদের এখন জিনিসটা চেঞ্জ হয়েছে আস্তে আস্তে করে, গভর্নমেন্ট বিরোধী থাকাতে আস্তে আস্তে করে একটু একটু করে জিনিসটা অনেকটা বেশি, যারাই গভর্নমেন্ট একটু প্রেশারও থাকছে। আর এখন তো আমার মনে হয় যে বিভিন্ন রকমের ডিজিটাইজেশনের যুগে এই জিনিসগুলো অনেক বেশি। কিন্তু আমি পাবলিককে বলবো এই জায়গাটাতে, আপনাদের এটার ব্যাপারে অন্তত যারা শিক্ষিত পাবলিক আছেন ওনারা এই জায়গাটাতে একটু কনসাসলি হওয়া উচিত, ভালো লোককে সিলেক্ট করা যাতে ইয়ে করে, এবং ভালো দলকে সিলেক্ট করা। দেখুন, আমার আরেকটা কথা বলতে ইচ্ছে করছে এখানে। দেখুন, আমাদের দেশের জনসংখ্যা যদি দেখুন, যেটা বলছিলেন 17 কোটি থেকে এখন আমাদের ভোটার হয়ে গেছে আপনার 90 ক্রোর। তো এখানে দুটো জিনিস আমরা কোনো সময় দেখি না, আমি ইলেকশনে খুব একটা ইস্যু হতে। একটা হচ্ছে খুব ভাইটাল ইস্যু আমি মনে করি, এই যে প্রপার ইউটিলাইজেশন অফ গভর্নমেন্ট ফান্ডের ব্যাপার আসছে, জব ক্রিয়েশনের ব্যাপার আসছে, এগুলো। একটা হচ্ছে জনসংখ্যার নিয়ন্ত্রণ, এটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। কারণ আমাদের দেশ যেভাবে বেড়ে চলেছে, আমরা যদি প্রতিবেশী চীনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমাদের দেশে কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক দ্রুত গতিতে বাড়ছে কিন্তু। সেকেন্ড হচ্ছে কি, আমাদের দেশে এখনও মহিলা যারা আছেন, এখনও মহিলাদের রিপ্রেজেন্টেটিভ, আমরা 33% রিজার্ভেশনের কথা বলছি, কিন্তু মহিলা রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখনও কিন্তু যাচ্ছে না। আমি পার্সোনালি মনে করি সমাজে যত বেশি মহিলাদের আমরা ইনভলভ করতে পারবো, তত বেশি সামাজিক ট্রান্সফরমেশন বলুন, সামাজিক উন্নতি বলুন, এই জায়গাটা খুব বেশি দরকার আছে। তো এই জায়গাগুলোতে যারা পাবলিক, তারা আপনারা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই জিনিসগুলো দেখা উচিত আছে আপনাদের, যে আপনারা যে কিভাবে কোন পার্টি কিভাবে ইলেকশন ওদের ক্যান্ডিডেট সিলেক্ট করছে, ওইখানে যে সৎ ইয়ে করছে কিনা, ওইখানে মহিলাদের ইয়ে করছে কিনা, এইগুলো দেখার ব্যাপার আছে আর কি। আর সরকার যেই আসুক, আমার একটাই অনুরোধ থাকবে, এই যেটা বললাম, মহিলাদের আরও বেশি বেশি করে ইয়েতে সরকারি কাজে, এবং আর বিশেষ করে আমরা প্রথম যদি শুরু করতে পারি সরকারি দপ্তরগুলো, তো আমরা করতে পারি এটা। আর তার আগে আমি বলবো, আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভরাও যদি মহিলা হয়, 33% রিজার্ভেশনের যেটা আছে, তো ওইটা যদি করা যায়, তাহলে সমাজের অনেক উন্নতি হতে পারে। আর জন্ম নিয়ন্ত্রণ, আপনার বক্তব্য হলো যে নির্বাচনী প্রক্রিয়াতে মহিলাদের 33% অংশগ্রহণ করা এবং জনসংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা আসবো দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে। প্রসেনজিৎ বাবু, ধন্যবাদ আমাকে নেমন্তন্ন করেছেন আপনারা। তো আজকের যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার সেকাল এবং একাল। তো আমি এই কথা বলবো যে দেখুন, 1947-এ আমরা যখন স্বাধীন হলাম, সেই সময়ে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ক্লেমেন্ট এটলি, এবং ঠিক তার আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ছিলেন উইনস্টন চার্চিল। এদের ধারণা ছিল যে আমরা আমাদেরকে শাসন করতে পারবো না। এবং আপনি জানেন, উইনস্টন চার্চিল বলেছিলেন, হি ওয়াজ লেমেন্টিং, এই কথা বলছিলেন যে 1947-এ আমরা তো ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মনে হয় 5 বছরের মধ্যে আমাদের ফিরে আসতে হবে। ইট ইজ অন রেকর্ড। ওরা বলেছে যে ভারতবর্ষ এত বিশাল এক দেশ, এত ব্যাপকতা তার মধ্যে, এবং এত ডাইভার্সিটি, যে এরা কোনোদিনই নিজেদেরকে এরা শাসন করতে পারবে না। নির্বাচন তো দূরের কথা, টুকরো টুকরো হয়ে যাবে। ভারত কিছুতেই বলেছিলেন, ভদ্রলোক বলেছিলেন, ইট ইজ অনলি এ ল্যান্ডস্কেপ, ইট ক্যানট বি এ নেশন। এই বক্তব্য ছিল উইনস্টন চার্চিলের। কি বলেছিলেন? বলছিলেন এটা কোনোদিন একটা নেশন হতে পারে না, এবং আমরা আবার ফিরে আসবো। সেটা হচ্ছে 1947 থেকে 51-এর কথা, যেটা উনি বললেন 1951। আমরা 51-এ গিয়ে প্রথম আমরা আমাদের নিজেদের নির্বাচনটা আমরা করলাম। এটা আমরা নির্বাচনটা কি, এটা একটা উপহার আমরা দিয়েছি আমাদেরকে। আমরা যদি পাশের দেশগুলোকে দেখি, পাকিস্তান দেখি, বাংলাদেশ দেখি, হঠাৎ করে কোত্থেকে কোনো একটা লোক এসে অস্ত্র নিয়ে এসে সরকার দখল করে ফেললো, দখল করে বললো যে আমি দেশ চালাবো, জনগণ দূরের কথা, ওরা কেউ না, আমি চালাবো, আমার মতো করে চালাবো। এবং তখন আমরা যখন ইন্ডিয়া দেখি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের যারা ওই সময়ের ফ্রেমার ছিলেন, দেশ শাসন ব্যবস্থা যারা চালু করেছিলেন 1951-এ, বলছিলেন যে আমরা নির্বাচন প্রক্রিয়া করব, আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাবো। সেটা যে কত বড় একটা কত বড় ভিশনারি ডিসিশন, এটা আমরা আজকে এখন বুঝতে পারি। আমি ত্রিপুরার কথা বলছি ছোট্ট করে। 1949-এ দেখুন, আমাদের এই রাজ্য 1949 অবধি ইট ওয়াজ নট পার্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া। এটা একটা নিজেদের রাজ্যে নিজেরা চালাতেন, এবং আমাদের মহারাজ উনি জমিদার ছিলেন চাকলার রোশনাবাদের, ওখান থেকে ওনার রেভিনিউটা আসতো। তো 1949-এর 15 অক্টোবর, 2 বছর পরে ত্রিপুরা
আমাদের সেই সময়ের যে রাজতন্ত্র গভর্নমেন্ট ছিল ওরা চিন্তা ভাবনা করে বললেন যে আমরা ইন্ডিয়ার সঙ্গে মার্চ করব, এবং 1949 থেকে 1949-এ যখন গভর্নমেন্ট ভারতের সঙ্গে যখন অন্তর্ভুক্তি হলো, মার্জার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অ্যাক্ট, সেটা সই করেছিলেন আমাদের মহারানী অন বিহাফ অফ মহারাজ। তখন উনি ছোট ছিলেন, মাইনর ছিলেন। তো 1949 থেকে ধরে 56 অবধি চিফ কমিশনার কাজ করাতেন। এটা অনেকটা রাজারই মতন ছিলেন, একা উনি ডিসিশন নিতেন। তারপরে দেখলো যে না, ভারতের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে উনাকে সাপোর্ট দেওয়ার জন্যে, উনাকে মন্ত্রণা দেওয়ার জন্যে আমাদের রিপ্রেজেন্টেটিভের প্রয়োজন। তখন একটা এলো টেরিটোরিয়াল কাউন্সিল, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, 1957-এ তো 30 জন তখন রিপ্রেজেন্টেটিভ অফ পিপল ওরা এলেন, আর দুজনকে ভারত সরকার নমিনেট করেছিল 32 জন। এই দিয়ে চলতে ইউনিয়ন টেরিটরি ফাইনালি আমাদের রাজ্য পূর্ণরূপ পেল 21 জানুয়ারি 1972। এবং তারপর থেকে তো যে ইতিহাসটা আছে আমাদের সবার জানা। এবং আমরা যদি কেউ ত্রিপুরাতে ইলেকশনের সময় না আসি, ত্রিপুরার যে ইলেকশনের যে মেজাজ, এটা আমরা বুঝতেই পারবো। এটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ত্রিপুরায় আসতে হবে, আগরতলায় আসতে হবে। এবং এই যে প্রতিটি রাজনৈতিক দল কীভাবে প্রাণপণ চেষ্টা করছে সরকারি ক্ষমতা দখল করে আমরা মানুষকে উপকারে পৌঁছাতে চাই। মেইন উদ্দেশ্য হচ্ছে যেটা উনি বললেন, যে আমাদের যে সরকারি সুযোগ সুবিধা আছে এটা যাতে জনগণের সবচেয়ে দরজা সবচেয়ে কাছে নিয়ে যাওয়া হয়। এবং এই যে গত কটা ইলেকশন প্রসেস, তাতে আমার যেটা ফিলিং, আমার ব্যক্তিগত যেটা ফিলিং হয়েছে সেটা হচ্ছে যে আমরা ভারতের বাইরেও গেছি, আমি ভারতের বাইরের অন্যান্য দেশে কীভাবে ডেমোক্রেটিক সেট আপ, কীভাবে সোশ্যাল সিকিউরিটিগুলো ইমপ্লিমেন্ট করা, এগুলো দেখেছি। আমাদের কোনো ইউনিক, এগুলোর কোনো কম্প্যারিজন নেই। আমি আপনাকে এখানেও আমি একটা জিনিস বলতে পারি, বিল ক্লিন্টন যেবার ইলেকশনে জিতেছিলেন সেই বছর ওদের দেশে টোটাল কনফিউশন ছিল। এবং আমাদের ইন্ডিয়ান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অনেক অফিসার গেছিলেন ইউএসএতে তাদেরকে সুরাহা করে দেওয়ার জন্য। তারা যে একটা নটের মধ্যে ঢুকে গেছিলেন, এই নট থেকে কি করে বেরিয়ে আসতে পারে, একটা জট হয়ে গেছিল, সেই জট থেকে কি করে বেরিয়ে আসতে পারে, সেই চিন্তা ভাবনা, কথাবার্তা, আইডিয়া সব ইন্ডিয়ার ইলেকশন কমিশন দিয়েছিল। ইট ইজ অন রেকর্ড। তো এই যে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমি যেটা বললাম, এটা মেজাজ নিয়ে ধরে আসে। এবং এখন এই মুহূর্তে যেটা হয়েছে, আমার কাছে মনে হয় রাজনীতিটা কি হয়েছে, ইট হ্যাজ টেকেন ওভার দি সেন্ট্রাল থিম অফ দি সোসাইটি। ঘুম থেকে উঠে সকালবেলা থেকে ঘুমোতে যাওয়া অবধি সরকারি সুযোগ সুবিধা কিভাবে সরকার মানুষের কাছে পৌঁছে দেবে, কোন পার্টি সবচেয়ে বেশি করে এগিয়ে দেবে, সবচেয়ে বেশি বেনিফিটগুলো পৌঁছে দিতে পারে, সেই সব নিয়ে আলাপ আলোচনা। এবং এর মধ্যে মিডিয়ার একটা খুব বড় রোল আমি দেখছি। আমরা ছোট থেকে বড় হয়েছি, এটা উনিও বললেন, মিডিয়ার যে একটা এত বড় রোল আছে, একদম বেডরুমে ঢুকে গেছে উইথ অল ইনফরমেশন। তো এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্ত করা, আরও সংহত করার জন্য চেষ্টা করে চলেছে। এবং এর কোনো বিকল্প নেই। আমরা যখন পৃথিবীর অন্য কোনো দেশে যাই এবং ডেমোক্রেটিক প্রসেসটা যখন দেখি, যেটাকে আমরা এই নির্বাচন বলছি, এটা যখন আমরা দেখি, তো ভারতের যে এই এত বড় দেশ, তার এত বড় ডাইভার্সিটি, তার মধ্যে কি করে এরা ইলেকশন বের করে নিয়ে আসে, এটা একটা ওদের কাছে অবাক হওয়ার মতন জিনিস। দেখুন, আমাদের যে টাকা আছে, আমাদের টাকাতে কত রকম ভাষা আছে, এই আমরা কিন্তু কোনোদিন বদারই করি না যে কোন ভাষা আছে, কার ভাষা আছে, কি ভাষা আছে, এগুলো আমরা এটা ইজ নট এন ইস্যু। কিন্তু আপনি দেখুন আপনার ইউরোতে দেখুন বা ডলারে দেখুন, একটাই ভাষা। ইউরোতে ওরা কি বলছে, ইউরোপিয়ান ইউনিয়নে এই যে এখন আপনি ব্রেক্সিটের প্রবলেমটা দেখছেন, ইংল্যান্ডের প্রবলেমটা দেখছেন, ওরা মোটামুটি একরকম, সবাই ওদের লাইফস্টাইল একরকম, জেনেটিক কোড একরকম, কিন্তু তারপরেও আপনি দেখেন এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিকে ওরা ঠিক মতন করে, আমি বলবো ওরা এটাকে নিজেদের মধ্যেই করে নিতে পারছে না এখন। দে আর নট ইন এ পজিশন টু অ্যাবজর্ব ইট ইন্টু দেয়ার সিস্টেম। যার ফলে আপনার এই ইংল্যান্ড বলে না আমি এই কথাগুলো শুনবো না, জার্মানি বলছে, জার্মানি যেসব কথাবার্তা বলছে, না ও দাদাগিরি করছে, এই কথাগুলো আমরা শুনতে চাইবো না, ও যেটা বলছে সব আমরা শুনতে চাইবো না। এইগুলো যখন আমরা দেখি, এবং পুরো ইউরোপের যদি আপনি ল্যান্ডমার্কটা দেখেন, ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্যাট অফ ইন্ডিয়া। এবং তাতে যে ডাইভার্সিটি, আমাদের দেশের যে ডাইভার্সিটি, ফুড হ্যাবিটস বলুন, পোশাক বলুন, আপনি এভরি 50 কিলোমিটার্স আপনি যান, দেন দের ইজ এ চেঞ্জ। এই সব কিছু চেঞ্জ নিয়ে আমাদের এই যে একটা জার্নি টুয়ার্ডস এ পজিটিভ ডাইরেকশন, ভারতকে আমরা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবো, এই যে কথাটা, এই দিকে আমরা এগিয়ে যাওয়া, এটা আমার মনে হয় কোনো বিকল্প নেই। তো আমি একাল সেকাল এটা যেটা বলছি, আমার মনে হয় এগুলো সবই ঠিক আছে। এই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশ যখন ব্রিটিশরা শাসন করে গেছে, তখন ওরা মনে করতো ওরা মাস্টার আর আমরা ছিলাম সার্ভেন্ট। তো আমরা সার্ভেন্ট, আমরা চিঠি নিচে এই জন্য লিখি ইয়োর্স ফেথফুলি, কারণ আমরা তখন দেখাতাম যে আই শ্যাল হ্যাভ টু বি ফেথফুল টু হিম। কিন্তু এখন কি হয়েছে, সেই বিউরোক্রেসি যারা সরকারি সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিত মানুষের কাছে, ওরা নিজেদেরকে এখনও মাস্টার মনে করে। আমার মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এইটা একমাত্র পসিবল
যখন আমরা এই নির্বাচনী প্রক্রিয়া, ডেমোক্রেটিক সেট আপ, ডেমোক্রেটিক থটস, অ্যাকশন আমরা আরও বেশি করে মানে একদম সমূলে এটাকে আমরা মাটির মধ্যে গেঁথে দিতে পারি, তবে গিয়ে এদের অ্যাকচুয়ালি দে আর পাবলিক সার্ভেন্টস, কিন্তু দুঃখের ব্যাপার ও নিজেকে মনে করে আই এম দি সেভিয়ার। আমার মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং দি জার্নি দ্যাট উই আর মেকিং ইজ এ পজিটিভ, ডেফিনেটলি জার্নি ইজ এ পজিটিভ জার্নি। কিন্তু এই যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এতে যদি আরও বেশি সংখ্যায় শিক্ষিত লোক যায়, চিন্তা ভাবনা, শিক্ষিত মানে নট অনলি ইন এডুকেশন, আমি এডুকেশনের শিক্ষার কথা বলছি না, উইজডম, যে চিন্তা ভাবনা আরও ব্যাপকতা থাকে, বিশালতা থাকে, তখন এই যে যারা ব্যুরোক্রেটস আছে, যারা এই যে উনি বললেন 1 টাকা দিলে পরে তার মধ্যে থেকে মাত্রখানি 15 পয়সা গিয়ে পৌঁছে বাকি 85 পয়সা রাস্তায় শুকিয়ে যায়, এই জিনিসটা থাকবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যুরোক্রেটসদেরকে আমরা টোটালি পাবলিক সার্ভেন্ট না বানাতে পারি। তো আমার মনে হয় আমাদের যে এই ডেমোক্রেটিক সেট আপ আছে, ইলেকশনারিং প্রসেস আছে, এই প্রসেসগুলোতে খুব বড় করে এই এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের নানা স্তরের মানুষের আপনার পলিটিক্সে যোগদান করা উচিত, এবং সরকারি সুযোগ সুবিধাগুলো কী করে আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই সম্বন্ধে চিন্তা ভাবনা করে, ডিবেট করে, আলাপ আলোচনা করে এগিয়ে নিয়ে যাওয়া, তবে আমার মনে হয় আমাদের সার্থকতা। এবং এই যে মিডিয়া যে কাজটা করছে, যেমন আজকে আপনারা এই আলোচনার একটা ব্যবস্থা করেছেন, অনবদ্য, এর কোনো তুলনা নেই এবং অত্যন্ত প্রয়োজনীয়, এই বাস্তব একদম সময় উপযোগী, এবং এইগুলোকে আমরা আলাপ আলোচনা করে আরও মনে হয় আরও সমাজের অন্যান্য অংশের মানুষদেরকে ডেকে এনে তাদের চিন্তাভাবনাগুলো এক জায়গায় করে আমার মনে হয় আমাদের এগিয়ে গেলে আমাদের সার্থকতা। একদম আমরা প্রথম পর্যায়ে আলোচনায় দুজন আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন আলোচনা করলেন, বলেছেন যে এই নির্বাচন প্রক্রিয়া যেটা আমাদের আলোচনার বিষয় সেকাল এবং একাল, এটার এটা আমাদের রাজ্যে বিশেষ করে যেটা সেটা একটা উৎসব, যেটা বিশ্বজিৎ দাস শুরুতেই বলেছিলেন যে নির্বাচন একটা উৎসবের মেজাজে পৌঁছে গেছেন, এবং প্রসেনজিৎ বাবু যেটা বলার চেষ্টা করেছেন যে বাইরের থেকে এসে মানুষরা দেখার উনি আহ্বান জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে নির্বাচনটা কীভাবে হয়। এটা ঘটনা, ত্রিপুরা রাজ্যে নির্বাচন আমি আগেই বলেছি আলোচনা শুরুতে, একটা উৎসবের আকারে গণতান্ত্রিক যে উৎসব, সেই উৎসব সত্যিকারে উৎসবের মেজাজে হয়। এবার এখানে যে ভূমিকাটা, দ্বিতীয় পর্যায়ে আলোচনা যে ভূমিকাটা, যে আমাদের প্রথম কথা হলো যে এই নির্বাচনে মানুষের সঠিক প্রতিফলন, মতদানের প্রতিফলন কতটুকু হয়, 1 নম্বর। 2 নম্বর হলো যে বিষয়টা যে নির্বাচন নিয়ে যখন ব্যালট ছিল বা তারপরে বিএম নিয়ে যখন বিভিন্ন প্রশ্ন চিহ্নের মুখে নির্বাচন কমিশন পড়ছে, এবং নির্বাচন কমিশনের ভূমিকা যে মানুষের মতদানের সঠিক প্রতিফলন এখানে ঘটানো, 1 নম্বর। 2 নম্বর হলো এই মতদান প্রক্রিয়াকে উৎসবের মেজাজ যেটা, সেটাকে প্রকৃত অর্থে, আক্ষরিক অর্থে না, প্রকৃত অর্থে উৎসবের মেজাজে পরিণত করা, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা দেখেছি আজকে একটা বিভিন্ন কাগজে, ন্যাশনাল নিউজে একটা খবর বেরিয়েছে যে যারা প্রাক্তন নির্বাচন কমিশনের আমলারা ছিলেন, ওনারা কিন্তু রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন যে এখন যারা নির্বাচন কমিশন রয়েছেন তাদের কাজকর্মের প্রতি কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং নিরপেক্ষতা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন ভারতের বর্তমান নির্বাচন কমিশনের। আমরা যদি ত্রিপুরা রাজ্যে কালকে নির্বাচনকে সামনে রেখে ধরি, যে বিরোধী দল যারা রয়েছেন, কিছু কিছু 1-2টা পয়েন্টে দেখেছি শাসক দলও নির্বাচন কমিশন, এখানে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনকেও কিন্তু মানে বিভিন্ন ক্ষেত্রে যে বিরোধীদের উপর আক্রমণ, রাজনৈতিক কার্যকলাপ করতে না দেওয়া, সাধারণ মানুষকে কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে গিয়ে ভোটদান অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া, এরকম যে বিরোধী দল যারা 3-4টা দল রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে। পাশাপাশি শাসক দল থেকে 1-2টো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে, বিরোধী দল দ্বারা তাদের শাসক দলের কর্মীরা 2-1টি জায়গায় আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছে, জেলা প্রশাসন, নির্বাচনের কমিশনে কিন্তু টোটাল রাজ্যের প্রশাসন চলছে। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যারা বিশ্বজিতের কাছে জানার বিষয় যে নির্বাচনের প্রতিফলন, মানুষের সঠিক প্রতিফলন ঘটানো, যেটা আপনি রাইটলি বলেছেন যে মানুষের অংশগ্রহণ, মানুষের তার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা, এসব বিষয়গুলি তখনই হবে যতক্ষণ মানুষ স্বাধীনভাবে তার নির্বাচনী মতামত বা ভোট দিতে পারবেন, এবং এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এই বিষয়টা একটু জান। নির্বাচন কমিশন বলতে আমরা প্রথম সঠিকত্বে নির্বাচন কমিশনার আমরা টিএন সেশনকে, এর আগে অবধি নির্বাচন কমিশন বলে যে একটা যে থাকতো সেটা আমাদের বিশেষ একটা নলেজে ছিল না, বা আমরা ওর অ্যাক্টিভিটিও আমরা দেখিনি। টিএন সেশনকে দেখলাম আমরা প্রথম, যে সো পাওয়ারফুল একটা ইন্ডিভিজুয়াল, একটা সমাজ, একটা দেশকে কতটা দিতে পারে, এটার একটা এক্সাম্পল এখনো আমি মনে করি, এখনো যদি দেওয়া হয় আমি বেস্ট এক্সাম্পল দিই আমার টিএন সেশন পাওয়ার। আমি কি একটু এটার মধ্যে ইন্টারাপ্ট করতে পারি? মিস্টার টিএন সেশনের কথা আপনি বলছেন, কিন্তু দেখুন মেইন কথাটা হচ্ছে আইনটা। টিএন সেশন নিজের থেকে আলাদা করে কিছু করেননি, আইনটাই এরকম ছিল। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যে কত
আমি যেটা বলতে চেষ্টা করেছি পুরোটা সময় আমার আলোচনার মধ্যে, যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951টাতে কত ধার ছিল সেটা টিএন সেশন দেখিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, আইনের প্রয়োগটা দেখিয়েছেন, আইনটা ছিল, আরপি অ্যাক্টে যেটা এটা প্রয়োগ করা যায়, এটা যে হ্যাঁ, এবং এটা আমাদের ভারতীয়, দেখুন এটা কারা করেছেন, এটা টিএন সেশন করেননি, এটা করেছেন যাদের সম্বন্ধে আমরা আলোচনা করছি, আমাদের দেশের দিকপালেরা, যারা ভারতকে বা ব্রিটিশদের শাসন থেকে এনে ভারত শাসন করতে শুরু করেছিল। ওরা নিজেরা চিন্তা ভাবনা করে, আপনার অবশ্যই আম্বেদকরের কথা আমি বলবো, এরা সবাই মিলে চিন্তা ভাবনা করে আইন করেছেন। এটার মধ্যে টিএন সেশনকে হয়তো আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আইনের মধ্যে ছিল, এবং উনি পড়ে দেখেছেন এইখানে আমার এই ক্ষমতাটা আছে, আমি এটা ব্যবহার করতে চাই। আইনের মধ্যে অনেক কিছু ভারতবর্ষে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করা, আইনের রুল অফ ল ক্রিয়েট করার কিন্তু দায়িত্ব একজন পার্টিকুলার একজন ব্যুরোক্রেট বা একজন অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, সেটা শাসন করিয়ে দেখেছে, অস্বীকার করে বিন্দুমাত্র পায় না। এবার আমি আরেকটা কথা বলছি, যেমন ধরুন এখানে যে এই যে ডিজিটাইজেশন আছে, যেমন ধরুন আমাদের সব কাজের ডিজিটাইজেশনের সিস্টেম রয়ে গেছে, কিন্তু এখন যে আমাদের যে ব্যুরোক্রেসি রয়ে গেছে, আমাদের যারা কনসার্ন যারা আছেন যে কোনো পূর্ত দপ্তরে সব জায়গাতে আমাদের যে কাজে আছে না, ওইটাতে কিন্তু সিস্টেম রয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ওই সিস্টেমকে কিভাবে বাইপাস করা যায় এটার দিকে ম্যাক্সিমাম আমরা দেখি এটাকে। তো এই পয়েন্ট অফ ভিউতে আমি বলছিলাম আর কি, অ্যাকচুয়ালি রুলটা এক এক জায়গায়, এই কারণেই আমরা লোককে এক একটা জায়গায় যখন এক একটা লোক বসে তখন এটা চেহারা চেঞ্জ হয়ে যায়। একটা স্কুলে ভালো হেডমাস্টার দিলে স্কুলের চেহারা চেঞ্জ হয়ে যায়, একটা অফিসে ভালো অফিসার হলে চেহারা চেঞ্জ হয়ে যায়, ওইটার কথা বলছিলাম আর কি আমি বেসিক্যালি। আর আরেকটা এটার সঙ্গে রিলেটেড এটাও আছে যে এটা আমরাও সবাই এখন একটু মানে স্মার্ট হয়ে গেছি, পলিটিক্যাল পার্টিও, আমি যেটা দেখতে পাচ্ছি আমার পছন্দ মতো ইলেকশন হলে সব ঠিক হয়েছে, হ্যাঁ, আমার পছন্দ মতো ইলেকশন হয়নি তো এটাতে ভুল হয়েছে, এটা একটা বলার আমাদের চেষ্টা হয় আর কি। এটা তো আমি ওই জায়গাটাতে আমার মনে হয়েছে যেটা আগের অন্তত ব্যালট পেপারের ইলেকশন থেকে এই ইলেকশনটা অনেক বেশি, অন্তত আমাদের যে কাজ করেছি এত বছর ধরে ইভিএম দিয়ে, এটাতে আমি অন্তত দেখিনি যে এটাতে কোনো রকমের কারচুপি করার কোনো জিনিস আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, হ্যাঁ, এবং এটাতে বরঞ্চ আগে একটা কিছু প্রবলেম হতে পারতো, যে বুথ জ্যাম করা, বুথ ক্যাপচারিং করা, যেটা আমরা এখানে তো ত্রিপুরাতে আমরা বিশেষ দেখিনি, কিন্তু আমরা ইউপি বিহারে আমরা কিন্তু জানতাম যে, এবং টানা 85টা এক পার্টি পেয়ে যাচ্ছে, এরকমের ব্যাপার ছিল এটা। এই জিনিসটা কিন্তু এখন আর এরকম ভাবে দেখা যায় না, ভোট লুট করা, হ্যাঁ, ভোট লুট করা পুরা, হ্যাঁ। তো ওই জিনিসটা কিন্তু এখন কিন্তু বেসিক্যালি এটা মোরাললেস, আমি অন্তত যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে গেছে, তাছাড়া আমরা সবাই যারা ইলেকশন প্রসেসের সাথে যুক্ত আছে, আমরা নিজেদেরও একটা অভিজ্ঞতা আছে দেখতে পাচ্ছি, বা কাউন্টিংয়ে যারা কাজ করেছি, এই জায়গাতে সত্যি কথা বলতে কি এখানে বিশেষ একটা কিছু করার নেই, এটা এক্স্যাক্টলি হচ্ছে জিনিসটা। প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে জনগণের যে আমরা জনগণদের আমি বলবো বিশেষ করে যেটা পাবলিকদেরই এখানে নিজের যে ক্ষমতাটা, এটার ফিলিংটা আসতে হবে যে আমি কত ক্ষমতাবান, আমি দেশের প্রাইম মিনিস্টার আমি সিলেক্ট করছি, আমার ভোটের দ্বারা প্রাইম মিনিস্টার সিলেক্ট হচ্ছে। এই প্রাইম মিনিস্টার সিলেক্ট হওয়ার ক্ষেত্রে কোন দল কি প্রার্থী দিচ্ছে এবং কিভাবে, যেটা আমি বললাম এই জিনিসগুলো মাথায় রেখে যাতে যদি দেয় তাহলেই একমাত্র সম্ভব জিনিসটা আর কি। এবং ওইটার জন্য দরকার প্রকৃত শিক্ষা। প্রথম কথা হচ্ছে এটা। দেখুন, কথা প্রসঙ্গে স্বাভাবিকভাবেই উঠে আসে, আজকে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু আমাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু নট ডিজায়ারেবল পজিশনে আছে, এবং এটার একটা বড় দায়িত্ব কিন্তু আমি বলবো আমাদের যে সরকারি কর্মচারী এবং যারা আছেন, ওনারা যারা এই পয়সাটা ইউটিলাইজ করছেন, ওনাদের ফিলিং কতটা আছে পাবলিকের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যেই কারণে গিয়ে এটা কিন্তু একটা সিস্টেমিক ফেলিউর আমি বলতে পারি, এই জায়গাটাতে সিস্টেমিক হয়ে যাচ্ছে এই জিনিসটাকে, যে প্রপার ইউটিলাইজেশনের জন্য দে ডোন্ট ফিল দ্যাট মাচ সিরিয়াস বেসিক্যালি। তো জনগণের এই জায়গাটাতে খুব এদের এই যে বললাম যেটা না, যেমন ধরুন আজকে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, আমার বাড়িতে এত টাকা আছে, এত টাকা দিয়ে আমি প্রায়োরিটি ঠিক করব কোথায় কিভাবে কাজ করব। এই কাজ করলে দেখুন, এইখানে কাজ করলে আমার ওইদিকে কাট করতে হবে, এইখানে কাট করলে এদিকে কাজ করলে ওইদিকে কাট করতে হবে। এইভাবে উচিত ছিল সরকারের পুরো বাজেট, ওরা প্রভিশন কি কি রাখবেন, এইগুলো যারা মানে ইলেকশনে ফাইট করছে ওরা একটা ব্লু প্রিন্ট দিয়ে দেবে, দেখো এটা হচ্ছে আমার প্রায়োরিটি। কিন্তু আমরা তো ইলেকশনের যে এগুলো দেখতে পাই আমরা, এই যে ম্যানিফেস্টো মোরাললেস ওই গল্পের গরু আকাশে চড়ের মতোই অবস্থা থাকে, প্র্যাকটিক্যালি কতটা কি হয়। এবং আমরা যদি ম্যানিফেস্টোগুলো যদি আমরা দেখি এত বছর ধরে, তাহলে আমরা দেখতে পারি যে কতটা কোথায় কি হচ্ছে। 15% হয় না,
হ্যাঁ, তো ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে ইলেকশনটা, বিশেষ করে যে কোনো ইলেকশন, আজকে আমাদের পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, পার্লামেন্ট ইলেকশন অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা কি পেয়েছি, প্রপার হয়েছে কি না, করাপশন কোথায় কি হয়েছে, প্রপার ইউটিলাইজেশন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট হয়েছে, ট্রান্সপারেন্ট এস্টাবলিশমেন্ট, ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে মানে আমরা কতটা সাকসেসফুল হয়েছি, এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল এই জিনিসগুলো। আমি একটু মানে সত্যি কথা বলতে কি এইদিকে অ্যাপ্রোচ নেই আমি বলছি না, আছে, কিন্তু যেটা বললাম পাবলিক রিপ্রেজেন্ট যারা মানে পাবলিক সার্ভেন্ট আছেন উনি খুব সুন্দর বলেছেন যে সার্ভেন্ট যারা ওরা সার্ভেন্ট ভাবে না, ওরা নিজেকে বলছেন মালিক, আর পাবলিককে হ্যারাস করেন। এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্টিটা। এই জায়গার জন্য একমাত্র আমার মনে হয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা হচ্ছে, আমাদের পঞ্চায়েত অনেক বেশি পাওয়ারফুল রোল প্লে করার দরকার আছে। শিক্ষিত ছেলে, এই যে একটা ইন্ডিভিজুয়াল যদি একটা জায়গাতে বসে না, ও দেখিয়ে দিতে পারে, একজন পঞ্চায়েত প্রধান দেখাতে পারে একজন টপ ক্লাস ব্যুরোক্রেটকে যে আমার কতটা পাওয়ার আছে, যেটা টিএন সেশন দেখিয়েছিলেন এরকম। সেই রকম পঞ্চায়েত যতক্ষণ না পাওয়ারফুল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে দরকার হলে বড় বড় ব্যুরোক্রেটকে আমরা জেলে পুরে দিতে পারি। এরকমের সিস্টেম রয়ে গেছে কিন্তু এই জায়গাটাগুলোতে। এবং যতক্ষণ না আমরা এই যে করাপশনটাকে যতক্ষণ না আমরা বন্ধ করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু যে আলটিমেটলি যে আমাদের প্রপার ইউটিলাইজেশন অফ মানি। এবং আরেকটা জিনিস আমি আপনাকে এখানে বলবো যে আমাদের সত্যি কথা বলতে কি, এই যে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের পলিসি মেকাররা রয়ে গেছেন, কিন্তু আমার আমি অতটা আমার নেই, নলেজও নেই, লিমিটেশন আছে, কিন্তু আমি সিম্পল একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। হ্যাঁ, এই কৃষি প্রধান দেশ, আমরা যদি টোটাল জিডিপির কত পার্সেন্ট আমাদের এই যে সেক্টরগুলো থেকে আসছে, এখানে যদি আমি দেখি যে এগ্রিকালচার সেক্টরে আমাদের দেশের 1950-51 ছিল নিয়ারলি 50% ছিল আমাদের, এখন এটা কমতে হয়ে গেছে আপনার নিয়ারলি 15%। হ্যাঁ, জিডিপির। তো এইগুলো হচ্ছে পলিসি বেটার বেসিক্যালি। এগুলো সাধারণ মানুষ তো ধরুন আমি হয়তো জিনিসটা বুঝলাম না, সাধারণ একটা গরিব লোক বুঝছে না, কিন্তু যাদের তৈরি করে দিচ্ছে ওদের তো এটা দায়িত্ব রয়ে গেছে না, যে আমাদের যে জব ক্রিয়েশন নিয়ে কথা হচ্ছে আমি যদি দেখি আমাদের জব ক্রিয়েশন ওভারঅল যে আমাদের আর পরে ডিটেইলে ডিসকাশন করব, আমাদের সময় কম। আমি লাস্ট আলোচনা শেষ প্রসঙ্গে নির্বাচন কমিশন ভোটদান, মানুষের মতদান সঠিক প্রতিফলন করা, সঠিকভাবে মতদান করার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে 51-এর আরপি অ্যাক্ট যেটা ছিল কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি, সেশন কিন্তু ইমপ্লিমেন্টেশন করেছেন, এখন কিন্তু আবার অভিযোগ করছে, ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু অভিযোগ করছে। এটা কতটুকু নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে? না সত্যি আমি আপনাকে একটু বলি, এই যে ইলেকশনটা যে না, এটা আমার চোখে লাগে আমাদের ইন্ডিয়ান ইলেকশনটা লার্জেস্ট ম্যানেজমেন্ট এক্সারসাইজ অফ দি ওয়ার্ল্ড। এই এক্সারসাইজটা করছেন ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন অভিযোগ এগুলো তো আসা উচিত। আমার মনে হয় আমাদের তাহলে গণতন্ত্রটা আরও শক্ত হবে, এবং প্রতিটি যে কতটি এলিগেশন আসছে বা কমপ্লেইন আসছে, প্রতিটি কমপ্লেইন সুচারুভাবে দেখা উচিত, কেন উঠে এসছে এবং তার জন্য কি সলিউশন করতে হবে, সেটাই ইলেকশন কমিশনের কাজ। এবং ইলেকশন কমিশনকে নিয়ে এই যে আপনি বললেন যে পুরনো যারা ইলেকশন কমিশনার ছিলেন এনারা যে প্রশ্নগুলো তুলেছেন, গিয়ে বলেছেন যে না ইলেকশন কমিশন হয়তোবা নিউট্রালি কাজকর্ম করছে না, আমার মনে হয় দিস ইজ এ ভেরি ওয়েলকাম সিচুয়েশন, খুব প্রয়োজন। এবং এই ম্যানেজমেন্ট এক্সারসাইজটাকে সুচারুভাবে করার জন্যে আমাদের আরও শক্ত করে গণতন্ত্রকে আরও শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে হবে। এবং এই যে উনি কথা বললেন টপ ক্লাস ব্যুরোক্রেট, এগুলো ব্রিটিশদের দেওয়া শব্দ, আমার মনে হয় উই শুড স্টপ ইউজিং দোজ ওয়ার্ডস একদম পরিষ্কারভাবে, বিকজ দে আর বেসিক্যালি পাবলিক সার্ভেন্টস। ওরা জনগণের সেবক, এবং সরকার একটা নীতি তৈরি করবে এবং সেই নীতিকে ইমপ্লিমেন্ট করবে। এবং আমরা দেখুন এই নিয়ে আমরা কোনোদিন এই কথা ভাবি না যে কি ভারতে কখনো কি সামরিক শাসন হবে, সেসব থেকে দূরে চলে গেছি আমরা। এগুলো নিয়ে কোনোদিন কোনো ডিবেট হতে পারে না, নেই আমাদের এগুলো নিয়ে। আপনি বলুন, আমি যেটা বললাম, আমরা আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়েছি গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এবং এটাকে আরও শক্ত করে নিয়ে যাওয়া। এবং এখানে মিডিয়ার একটা খুব বড় রোল আছে। আমার মনে হয় মিডিয়া ওনাদের কাজ করছেন, কিন্তু আরও বড়োভাবে এই যে ভিভিপ্যাটের কথাটা উনি বললেন, এগুলো হচ্ছে সময়ের দাবি। দেখুন এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, হয়তো এমন দিনে আসবে যে আমি বাড়িতে বসে হয়তো ভোট দিয়ে দেবো, মোবাইল ফোনে ভোট দিয়ে দেবো, উই নেভার নো আগামী 5 বছরে ভারতবর্ষ কী চেঞ্জ হবে, নতুন কী কনসেপ্ট আসছে, টেকনোলজি আরও কত ডেভেলপড হয়ে যাবে।
এইগুলো সম্বন্ধে এগুলো মানে বেসিক্যালি দিজ আর সময়ের দাবি পঞ্চায়েত ইলেকশনে হোয়াটসঅ্যাপ বা মেইলে বলেছে হয়ে যাচ্ছে। দেখুন আমার মনে হয় এগুলো দিস ক্যানট বি পয়েন্ট অফ ডিবেট, এগুলো নিয়ে কোনো ডিবেটের প্রয়োজন নেই। মেইন হচ্ছে কি আমরা আমাদের দেশটাকে আরো শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো, তার জন্য আমাদের কি কি করতে হবে সব আমরা করে চলে যাবো। এবং এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যেটা আমরা সবাই বললাম, এই আইনের মধ্যে সব প্রবিধান রয়েছে এবং এটাকে সুন্দরভাবে কেবল ইমপ্লিমেন্ট করে যাওয়া, এবং যখনই কোনো ধরনের কমপ্লেন আসবে অবশ্যই আমরা এটাকে এনকোয়ারি করব এবং উইল ট্রাই টু ফাইন্ড আউট লজিক্যাল কনক্লুশন টু দোজ এলিগেশনস। তবেই মনে হয় আমার আমাদের এই যে বললেন যেটা প্রশ্ন আজকে আমাদের যেটা ডিবেটের টপিক ছিল একাল সেকাল, এই আমার মনে হয় আমরা সেই সঠিক পথে এগিয়ে চলেছি। একদম বন্ধুরা, আমাদের আলোচনার সময় শেষ। যে বিষয়টা ছিল যে নির্বাচন প্রক্রিয়ার একাল ও সেকাল, আমাদের দুজন প্যানেলিস্টরা ছিলেন, বিস্তারিত আলোচনা করেছেন। আগামীকাল ভোট, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আপনাদের মতদানের মধ্যে দিয়ে যেটা বিশ্বজিৎ দা বললেন যে আপনার ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা নির্বাচিত হবেন। সুতরাং আপনি আপনার ভোট যাকে খুশি তাকে দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকার। যে দল যে প্রার্থী আপনার কাছে ভালো লাগবে তাকেই ভোট দেবেন, কোনো বাধ্যবাধকতা নয়, কিন্তু ভোটটা সবাই দেবেন, ভোট কেন্দ্রে সবাই যাবেন। এবং প্রসেনজিৎ বাবু যেটা বললেন, সুন্দর বললেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে অ্যাসিওর করা যে ভোটটা যাতে সঠিকভাবে সবাই ভোটদান করতে পারেন, সবাই নিশ্চিন্তভাবে ভোট দেবেন। এবং যে গণতান্ত্রিক যে বৃহৎ আমাদের দেশে যে গণতান্ত্রিক বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া, সে প্রক্রিয়া অংশগ্রহণে আপনিও সামিল হবেন, আমিও সামিল হবো, আমরা সবাই সামিল হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন, ধন্যবাদ। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। নমস্কার।